খাগড়াছড়িতে চলমান ধর্ষণ বিরোধী আন্দোলনে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, আন্দোলনের নামে সহিংসতার মাধ্যমে একটি পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে। দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। অভিযোগ করেন, নতুন নতুন ইস্যু তৈরি করে পাহাড়কে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। সরকারের কাছে এই মুহূর্তের প্রধান চ্যালেঞ্জ নির্বাচন আয়োজন। নির্বাচন বানচালে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন উপদেষ্টা। এই ছেলেটার বয়স আমি বলতেছি 16 বছর 17 বছর 18 বছর ইভেন 20 বছর, তাকে এই ক্যাপাসিটি আছে যে ফার্মসুরি অথবা দিঘিনালা থেকে নিজের পয়সা খরচ করে দেশ প্ল্যান দেখানোর মতো আমি মনে করি না। সুতরাং এখানে কেউ না কেউ ইন্ধন দিচ্ছে। খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদ ঘিরে সংঘাতকে কেন্দ্র করে পৌর এলাকা ও জেলা সদরে জারি রয়েছে 144 ধারা। মোতায়েন রয়েছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে চলাচলকারীদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনী। বন্ধ রয়েছে শহরের দোকানপাট। তবে এখন পর্যন্ত জেলার কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। গতরাতে সাজেকে আটকা পড়া 2000-এর বেশি পর্যটককে সেনা নিরাপত্তায় গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। শনিবার কিশোরী ধর্ষণের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ডাকে সড়ক অবরোধ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে। মহাজনপাড়া ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের জেরে আহত হয় 27 জন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করে জেলা প্রশাসন। এ নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, খাগড়াছড়ির সবশেষ পরিস্থিতি জানাবেন। দেখুন, গতকাল দুপুর 2টা থেকে যে 144 ধারা জারি শুরু হয়েছে সেটি এখন পর্যন্ত কিন্তু বলবৎ আছে। এরই মধ্যে কিছুক্ষণ আগে খাগড়াছড়ি জেলা প্রশাসনের যে কার্যালয়, সেখানে পার্বত্য বিষয়ক উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি অভিযোগ করেছেন, এই যে আন্দোলনটা হচ্ছে, গত মঙ্গলবার যে ধর্ষণের ঘটনা হয়েছে সেটিকে কেন্দ্র করে যে আন্দোলন হচ্ছে, সেটির পিছনে তৃতীয় কোনো পক্ষের ইন্ধন আছে এবং তাদের অর্থায়নে এই আন্দোলনটি হচ্ছে বলে তিনি আমাদেরকে অভিযোগ করেছেন। এবং তিনি একই সাথে বলেছেন, 144 ধারা জারি করার পরেও যারা বিভিন্ন কর্মসূচি পালন করছে তাদেরকে যাতে প্রশাসন দ্রুত গ্রেপ্তার করা হয় সেটির দাবি কিন্তু তিনি সে সভাতে করেছেন। এবং নতুন করে যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না হয় সেই প্রেক্ষাপটেও কথা বলেছেন। আমরা সকাল থেকে দেখেছি খাগড়াছড়ি শহরের যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে, চেঙ্গি স্কোয়ার, সেখানে কলেজ গেট এলাকা, শাপলা চত্বর সহ শহরের প্রতিটা পয়েন্টে কিন্তু এখানে নিরাপত্তার ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশের পক্ষ থেকে সেখানে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা আজকে কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে খাগড়াছড়ির গুইমারার রামসু বাজারে সেখানে অগ্নিসংযোগের ঘটনা হয়েছে। তবে অগ্নিসংযোগের ঘটনা কীভাবে হয়েছে সে বিষয়টা নিয়ে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি বলেছেন যে তিনি সেখানে যাওয়ার পরে স্থানীয়দের সাথে কথা বলে পরবর্তীতে গণমাধ্যম কর্মীদেরকে জানাবে আসলে কীভাবে এই সংঘর্ষের ঘটনা হয়েছে এবং সে কীভাবে অগ্নি সংযোগের ঘটনাটি হয়েছে। তবে উপদেষ্টা আমাদেরকে যে বিষয়টা বলেছেন, তিনি আমাদেরকে আরও জানিয়েছেন যে নির্বাচনটি তাদের কাছে সবচেয়ে অগ্রাধিকার। নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করা হচ্ছে, কিন্তু তাদের সরকারের সবচেয়ে বেশি অগ্রাধিকার নির্বাচনকে যাতে নির্বাচনদের সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে আগামী ফেব্রুয়ারির মধ্যে, তিনি সেটা দাবি জানিয়েছেন। একইভাবে নতুন করে যাতে সংঘাত তৈরি না হয়, সেখানে পুলিশ সুপার ছিল এবং আইনশৃঙ্খলা বাহিনী উন্নয়ন উদ্যতন কর্মকর্তারা ছিল, তিনি সবার প্রতি এই আহ্বানটা জানিয়েছেন। এ ছিল মূলত খাগড়াছড়ি থেকে 144 ধারা নিয়ে আমার কাছে থাকা সবশেষ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে শেষ সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা। দুপুর 12:15 দিকে শুরু হয় এই কার্যক্রম। তার জবানবন্দির অংশবিশেষ ও জব্দকৃত ভিডিওর প্রদর্শনী সরাসরি বিটিভির মাধ্যমে সম্প্রচার করা হচ্ছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 54তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন আলমগীর হোসেন। এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের পিতা সহ স্বজনহারা পরিবারের অনেকে। এছাড়া সাক্ষ্য দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। গত 10 জুলাই এ মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ছাড়া মামলার বাকি 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামলার কার্যক্রম শুরুর পর সাবেক আইজিপি তার দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে। পরে তিনি আদালতে সাক্ষ্য দেন। এবং আমার সাক্ষ্যের কোনো অংশ লাইভ
পিপিএম কমা অতিরিক্ত পিপিএম পরে চৌধুরী আব্দুল্লাল মামুন এর বিরুদ্ধে জুলাই ৩৬ গণ আন্দোলন চলাকালীন সময় তাদের কর্তৃক যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, তাদের নেতৃত্বে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, তাদের নির্দেশে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে। টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের লাইনের মূল পাইপ ফেটে গেছে। এতে করে প্রায় ১২,৫০০ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রোববার সকাল ৮:৩০টার দিকে এই ঘটনাটি ঘটে। এ বিষয়ে তিতাস গ্যাস অফিসের ম্যানেজার জুয়েল রানা জানান, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়ে প্রায় ১৪,০০০ আবাসিক গ্রাহক ও ১৫টির মতো সিএনজি স্টেশন বন্ধ রয়েছে। এদিকে গ্যাস পাইপের উপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় ২ লাখ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ রয়েছে। বিদ্যুৎ স্বাভাবিক করতে শ্রমিকরা কাজ করছে বলে জানান পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ সানোয়ার হোসেন। এ নিয়ে আরো জানাতে এবার টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর রহমান, টাঙ্গাইলে বিদ্যুৎ এবং গ্যাস দুটোই তো বন্ধ রয়েছে, এই দুটো স্বাভাবিক সরবরাহ হতে কত সময় লাগতে পারে এবং কি প্রভাব পড়ছে আসলে গ্যাস ও বিদ্যুৎ বন্ধ থাকায়? কতক্ষণ পর যে এটা ঠিক হবে সেটা এখন সুনিশ্চিত করে বলা যাচ্ছে না। এখন আমি যে জায়গাটাতে আছি ঠিক তার পাশেই যে পানির ভিতরে বুদবুদ আকারে যে বিষয়টি দেখছেন, এটাই হচ্ছে গ্যাস লাইনের যে মূল সঞ্চালন লাইন, সেখান থেকে গ্যাসটি নিঃসরিত হচ্ছে। আর এটা যে নিঃসরিত হচ্ছে এটার উপরে একটি বিদ্যুতের পোল রয়েছে। এখন পল্লী বিদ্যুতের পক্ষ থেকে এই পোলটি সরানোর জন্য কাজ করেছে। ইতিমধ্যেই যে পোলটি দেখাচ্ছি এই পোলটি তারা স্থাপন করলো। এখন পূর্বের যে পোল রয়েছে সেই পোলের ভিতরে যে সঞ্চালন লাইনটি রয়েছে সেই লাইনটি এখান থেকে সরিয়ে নতুন লাইনে দিতে পারলেই বিদ্যুৎ চালু হবে বলে পল্লী বিদ্যুৎ থেকে বলা হচ্ছে। কিন্তু যে কারণে এই ঘটনাটি ঘটলো, অর্থাৎ পল্লী বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, প্রায় ১৪,০০০ মানুষ আবাসিকে গ্যাস বিচ্ছিন্ন হয়েছে এবং শিল্প কারখানায় গ্যাস বিচ্ছিন্ন রয়েছে। আমরা কিছুক্ষণ আগে শিল্প কারখানার বেশ কিছু মানুষকে, কর্মকর্তাদেরকেও এখানে আসতে দেখেছি এবং তারা তাদের অভিযোগটি বলছিল। যাদের জন্য এই ঘটনাটি, অর্থাৎ গ্যাসের যে লাইনটি, সঞ্চালন লাইনটি লিকেজ হয়েছে, সেই লিকেজ ঠিক করার জন্য কোনো মানুষ এখন পর্যন্ত আসেনি। সকাল ৮:৩০ নাগাদ এই ঘটনাটি ঘটেছে। গ্যাসের এখানে যিনি ম্যানেজার রয়েছেন তার সাথে আমি ২ দফায় কথা বলেছি, বিভিন্ন তথ্যপত্র তিনি ঠিকই দিয়েছেন, কিন্তু এই কাজটি শুরু করবে সেটা বলছে। কখন শুরু করবে বা আদৌ আজকে শুরু হবে কিনা সেই বিষয়টি আমাদের কাছে সুস্পষ্ট নয়। গ্যাস অফিসের একজন কর্মচারী লেভেলের কেউ একজন এসেছে, তিনিও খুব বেশি তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করতে পারছেন না। অর্থাৎ বলা যাচ্ছে যে তিতাস গ্যাসের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তারা এই বিষয়ে কোনো তথ্যই দিচ্ছে না, যে কারণে আমরা সঠিকভাবে জানতেই পারছি না যে এটি কতক্ষণ নাগাদ ঠিক হবে। তবে অন্য একটি সোর্স থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে একটি বাইপাস লাইন তারা করার চেষ্টা করবে, করে আজকে রাত নাগাদ গ্যাস সংযোগ দেওয়ার চেষ্টা করবে। তবে মূল কাজটি হতে ৫ থেকে ৭ দিন সময় লাগবে। কিন্তু এই সব তথ্যই কিন্তু অন্য একটি সোর্স থেকে পাওয়া। যারা গ্যাসের সাথে জড়িত রয়েছে, তিতাস গ্যাসের ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ এখন পর্যন্ত আমরা এই জায়গাতে দেখিনি। পল্লী বিদ্যুতের লোকজন কাজ করছে, তারা ইতিমধ্যে নতুন একটি পোল স্থাপন করেছে এবং তারা যেটা বলছে যে আগামী ১.৫ থেকে ২ ঘন্টার মাঝে এই সঞ্চালন লাইনটি, অর্থাৎ বিদ্যুৎ লাইনটি ঠিক করতে পারবে। এর সাথে যোগ করি, এই যে সঞ্চালন বিদ্যুতের যে সংযোগটি বিচ্ছিন্ন রয়েছে, এর কারণে ২টি উপজেলা, দেলদুয়ার এবং নাগরপুর, এই ২টি উপজেলা সম্পূর্ণটি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সেখানে প্রায় গ্রাহক রয়েছে ২ লাখ, আর সদরের কিছু অংশ। এ হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের গ্যাস সংযোগ লিকেজের কারণে সৃষ্ট দুর্ভোগের সর্বশেষ। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। বেড়িবাঁধে পাইপ বসিয়ে দীর্ঘদিন ধরে জমিতে নোনা পানি প্রবেশ করাচ্ছেন সাতক্ষীরার চিংড়ি ঘের মালিক ও প্রভাবশালীরা। এতে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গ্রামে প্রবেশ করছে লবণাক্ত পানি। হুমকির মুখে পড়ছে চাষাবাদ ও বসত ভিটা। স্থানীয়দের দাবির মুখে সম্প্রতি এসব পাইপ উচ্ছেদে মাঠে নেমেছে প্রশাসন। সাতক্ষীরা উপকূলে প্রায় ৫৫,০০০ ছোট বড় মাছের ঘের। বাঁধ কেটে পাইপ বসিয়ে দীর্ঘদিন ধরে নদী ও খালের নোনা পানি জমিতে ঢোকান ঘের ব্যবসায়ীরা। এতে করে বেড়িবাঁধ হুমকিতে পড়ার পাশাপাশি ফসল উৎপাদনেও বিরূপ প্রভাব দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবির মুখে সম্প্রতি এসব অবৈধ পাইপ উচ্ছেদ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসন। উচ্ছেদ অভিযানে সন্তোষ জানিয়েছে এলাকাবাসী। সাইড দিয়ে নোনা পানি নিয়ে যাওয়ার কারণে আমাদের ফল ফলালি গাছগুলো তো মারা গেছে, প্লাস কোনো পুকুরের মাছ চাষও করতে পারতেছি না বা খন্দপাতিও লাগাতে পারতেছি না। দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবত এলোমেলো অবস্থায় এই যে বেহাল দশা ছিল সেটা আজকে পানি উন্নয়ন বোর্ড একটু সজাগ হয়েছে, এই জন্য ওনাদেরকে এই পূর্ব কালীনগর তথা ৪ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে সাধুবাদ জানাই। উপকূলীয় এলাকার বেড়িবাঁধ সুরক্ষিত রাখতে প্রশাসন কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ এবং সাধারণ এরকম ক্যাটাগরি করা আছে আমাদের। আমরা অতি ঝুঁকিপূর্ণ যে সকল 90 পাইপ বাঁধের ক্ষতি করছে সেগুলাকে আমরা আস্তে আস্তে প্রায়োরিটি দিয়ে আমরা সেগুলো উচ্ছেদ করার চেষ্টা করছি। চিংড়ি সহ বিভিন্ন মাছের ঘের নির্ধারিত দূরত্বে স্থাপন করার পরামর্শ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই যে ঘেরগুলো বাঁধের গা ঘেঁষে নির্মাণ করা হয় সেগুলো যেন বাঁধ থেকে যেন 50 মিটার দূরে নির্মাণ করা হয়, সেই দিকে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয়। অ্যাট দ্য সেম টাইম এই ঘেরগুলোতে যে অবৈধভাবে পানি নেওয়ার জন্য যে বাঁধ ছিদ্র করে পাইপ বা বক্স কল বসানো হয় সেগুলো কিন্তু আমরা অপসারণ শুরু করেছি। বিভিন্ন সূত্রের তথ্য বলছে জেলার মোট 683 কিলোমিটার বেড়িবাঁধের অন্তত 3000 স্থানে অবৈধভাবে পাইপ বসানো হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উত্তরবঙ্গের 3 জেলা থেকে আজও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বেতন বৃদ্ধি ইস্যুতে তৃতীয় দিনের মতো রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন বাস মালিকরা। বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। আগে থেকে টিকিট কেটে কাউন্টারে ফিরে এসে যেতে হচ্ছে যাত্রীদের। জরুরি প্রয়োজনে লোকাল বাসে ঢাকা সহ বিভিন্ন এলাকায় যাতায়াত করছেন তারা। সম্প্রতি বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা আন্দোলন শুরু করলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ নিয়ে গত মঙ্গলবার ঢাকায় শ্রমিকদের সঙ্গে বৈঠকে বেতন বৃদ্ধির দাবির বিষয়টি সমঝোতা হয়। শুক্রবার থেকে নতুন বেতন কার্যকর হওয়ার সিদ্ধান্ত হয়। তবে বৃহস্পতিবার রাতেই বেতন বাড়াতে অস্বীকৃতি জানিয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ। যাবো কাউন্টারে আসছি, নাটোরে আসি দেখছি ম্যাক্সিমাম কাউন্টার সব বন্ধ। একতা গাড়িতে অনেক যাত্রী, তাতে সিট পাচ্ছি না, তা আমাকে তো ঢাকা যাইতে হবে, যেহেতু আমার। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে আছেন সহকর্মী আহসান হাবিব। অপু, এভাবে 3 দিন ধরে দূরপাল্লার বাস বন্ধ থাকাতে কি প্রভাব পড়ছে, কি ভোগান্তি হচ্ছে? আর মঙ্গলবার তো বৈঠকে এ বিষয়ে একটা সমঝোতা হয়েছে, এরপর বাস মালিকরা আবার বৃহস্পতিবার রাতে অস্বীকৃতি জানান, যেটা শুক্রবার থেকে কার্যকর হওয়ার কথা ছিল, যে বেতন বৃদ্ধি। আসলে বাস মালিকদের পক্ষ থেকে কি বলা হচ্ছে, এই বিষয়ে কিছু জানা গেছে কিনা? এই বাস বন্ধের যে ঘটনাটা, এটি আসলে বেশ কিছুদিন ধরেই বাস মালিক এবং শ্রমিকদের মধ্যে এক ধরনের টানাপোড়েন চলছিল। মূলত শ্রমিকরা চাচ্ছিল যে তারা তাদের যে বেতন ভাতা সেটি বাড়ানোর দাবি জানাচ্ছিল, সেই সাথে অন্যান্য কিছু সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলছিল। সেটির প্রেক্ষিতে মূলত আলোচনা হচ্ছিল এবং একাধিকবার আলোচনার পর মঙ্গলবার যেটি সমঝোতা এসেছিল যে তাদের বেতন বাড়ানো হয়েছিল, আরও অন্যান্য কিছু শর্তও দেওয়া হয়েছিল। এর প্রেক্ষিতে এখন বাস মালিকদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তাদের কাছে আরও যেসব শর্ত ছিল, বিশেষ করে রাস্তা থেকে রাস্তায় যাত্রী না ওঠানোর একটি প্রসঙ্গ ছিল, এইটি শ্রমিকরা মানছেন না বলে তাদের মালিকরা অভিযোগ করছেন। এছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে শ্রমিকরা পরবর্তীতে আরও কিছু দাবি জানাচ্ছে, আরও কিছু সুবিধা নেওয়ার চেষ্টা করছে, এটি বলা হচ্ছে বাস মালিকদের পক্ষ থেকে। তবে শ্রমিকরা বারবার বলছে যে তাদের এইসব দাবি, এইসব শর্ত যেগুলো বলা হচ্ছে সেগুলো মূলত শ্রমিকদেরকে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, দাবি মেনে নেওয়ার যেটি কথা হচ্ছিল, সেটি মানবেন না, এই কারণেই দেওয়া হচ্ছে। আর এর প্রভাবে যেটি হচ্ছে যে বাস কয়েকদিন ধরে যেহেতু বন্ধ, এরই মধ্যে বিকল্প পথ মানুষ খুঁজেছে। তবে যারা সরাসরি ঢাকায় যাওয়ার জন্য গন্তব্যে যাচ্ছেন, বাস টার্মিনালে যাচ্ছেন, সেখানে গিয়েও হয়রানির শিকার হয়ে ঘুরে আসছেন। অনেকে অনলাইনে টিকিট কেটেছেন, অনলাইনে গতকালকেও কিন্তু টিকিট ছাড়া হয়েছে আজকে বাস যাবে বলে, কিন্তু কাউন্টারে গিয়ে জানতে পারছেন যে আজকেও বাস বন্ধ আছে। এইভাবে অনেকেই হয়রানির শিকার হচ্ছেন। তবে যাদের ঢাকা যাওয়া খুবই জরুরি, এইখানে যেই সুবিধাটি তারা ভোগ করছে যে একতা পরিবহন নামে একটি বাস চলছে। এছাড়া কিছু লোকাল বাস যারা বিভিন্ন জায়গায় থেমে থেমে ঢাকা যায়, এরকম কিছু যানবাহন কিন্তু
চলছে। এই সব বাসগুলোই এখন যেহেতু তারা পর্যাপ্ত যাত্রী পাচ্ছে, রাজশাহী থেকে সরাসরি তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং এই সুবিধাটির কারণে খানিকটা দুর্ভোগ কম হচ্ছে বলে যাত্রীদের পক্ষ থেকে বলা হচ্ছে। আর এর বাইরে ট্রেনের সুবিধাটি অনেকে গ্রহণ করছে। তবে যাই হোক, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে। তারা বলছেন কারণে অকারণে হঠাৎ করে বাস বন্ধের কারণে যে ভোগান্তি হচ্ছে, এই পূজার আগ মুহূর্তে যে ভোগান্তিটা তৈরি হচ্ছে, এই সব বিষয়গুলো যাতে না হয় সেটি দাবি করছে এবং প্রশাসনিক হস্তক্ষেপেরও দাবি করছেন অনেক যাত্রী। রাজশাহীর 3 জেলা থেকে দূরপাল্লা বাস চলাচল বন্ধ আছে, এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু। দখল আর দূষণে বিলীন নেত্রকোনার 67টি নদী, হুমকিতে আছে আরো 28টি। এতে পরিবেশের ক্ষতি হচ্ছে, হুমকিতে জীববৈচিত্র্য। দখলে থাকা নদীগুলো দ্রুত খনন ও দখলমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নেত্রকোনা জেলা জুড়ে একসময় ছিল 95টি নদী। নদীর পানি ব্যবহার করে ফসল ফলাতো কৃষক, নৌকায় চলাচল সহ পণ্য আনা নেওয়া হতো সহজেই। তবে এখন 67টি নদী বিলীন হয়ে গেছে। কোনো মতে বেঁচে আছে সোমেশ্বরী, কংস, মগরা, হাওরের ধনু সহ ছোট বড় 28টি নদী। এই নদীগুলো উজানের ঢলে ভেসে আসা বালি দখল দূষণে হুমকিতে পড়েছে। আমরা নৌকা পাইছি, কত পানি দিছি, মাছ মারছি, কিন্তু এখন নৌকা চলে না, মাছও মারতারি না। বালু ভরে গেছে, মানুষে বাড়ি ঘর করে লাগছে, গাছ বিরিক লাগাই লাগছে। এখন এই নদীটা কুদা দিলে তো আমাদের জন্য ভালো হইতো। নদী পাড়ের দুই পাশে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। বর্জ্য, প্লাস্টিক আর দূষণে অস্তিত্ব হারাচ্ছে নদীগুলো। ভরাট হয়ে যাওয়ায় অনেক নদীতে হচ্ছে চাষাবাদ। কৃষি ও পরিবেশের উন্নয়নে এখনই আগের অবস্থায় নদীগুলো ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। যদি এই নদীগুলি খনন করা না হয় এবং তাহলে আগামীতে পানি সংকট দেখা দেবে মারাত্মকভাবে এবং পরিবেশ নষ্ট হবে। খনন করে পূর্ব অবস্থা ফিরে আনতে হবে নদীর গভীরতা, যার ফলে নাব্যতা সৃষ্টি হবে। জেলা প্রশাসক বলছেন নদ নদীর প্রাণ ফেরাতে নেওয়া হচ্ছে পদক্ষেপ। প্রত্যেকটি নদী যদি আমরা ড্রেজিং করতে পারি এবং দুই পারে যদি ওয়াকওয়ে নির্মাণ করে দিতে পারি, তাহলে নদীর সৌন্দর্য, শহরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে, নদীও সুরক্ষা পাবে এবং ভবিষ্যতে এই নদীগুলোতে আর কোনো দখল হবে না। জেলায় 822 কিলোমিটার নদী থাকলেও বর্তমানে আছে 290 কিলোমিটার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে আছেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ আহমেদ, বরিশালে নদ নদীগুলো কি অবস্থায় আছে, কতগুলো নদী হুমকির তালিকায় আছে এবং এগুলো রক্ষায় বাস্তবিক অর্থেই কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? দুঃখিত, মুরাদ আহমেদের সাথে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরবর্তীতে তার সাথে যোগাযোগের চেষ্টা করব। পরবর্তী খবরে যাচ্ছি। স্বপ্নের নদী কল্পনায় নয়, চাই বাস্তবে। এর প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। দুপুরে জেলা চারুকলা একাডেমি প্রাঙ্গণে নানা আয়োজনে দিবসটি উদযাপন করে জেলার বেশ কয়েকটি পরিবেশ সংগঠন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা কাপড় ও বিভিন্ন উপকরণ দিয়ে কল্পনার নদী সাজান। দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা জানান, দখল ও দূষণে দেশের নদীগুলো মৃতপ্রায়। খোয়াই নদীতে একসময় বড় বড় নৌকা আসতো, এখন নদীটি দূষণে প্রায় মারা গেছে। নদীর তীর জুড়ে গড়ে ওঠা স্থাপনার কারণে বর্ষায় শহরে জলাবদ্ধতা দেখা দেয় বলে অভিযোগ জানান তারা। নৌকাকে বাঁচাতে হবে, নিজেকে বাঁচাতে হবে, পরিবেশকে বাঁচাতে। বরিশালের নদ নদীর বিষয়ে জানাতে এবার বরিশাল থেকে আছেন আমাদের সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ আহমেদ, বরিশালের নদ নদীগুলো কি অবস্থায় আছে এবং কতগুলো নদী আসলে হুমকির তালিকায় আছে এবং এগুলো রক্ষায় বাস্তবিক অর্থে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখুন, আমি যেখানে দাঁড়িয়েছি এটি কীর্তনখোলা নদী। হ্যাঁ, এর আশপাশ মিলিয়ে মোট 14টি নদী আমাকে বরিশালকে ঘিরে আছে। প্রত্যেকটি নদী হুমকির মুখে আছে, দখলদারদের মুখে। আমি শুধু কীর্তনখোলার দুটি ছোট ছোট গল্প বলি। বাপা এবং যারা বেলা, এরা একটা ডিজিটাল সার্ভে করেছিল, সেখানে তারা দেখিয়েছে 40 কিলোমিটার লম্বা এই নদীর 1000 একর জায়গা আপনার লুটপাট হয়েছে, অর্থাৎ অবৈধ দখলে চলে গেছে। দখল করেছেন 4296 জন। এটা অনেকদিন আগের ঘটনা। এ নিয়ে হাইকোর্ট পর্যন্ত অনেক কিছু হয়েছে, হাইকোর্টের একটা রুলিং এসেছে, কিন্তু তারপর আজ পর্যন্ত সেখানে তাদের কোনো কিছু করা যায়নি। অর্থাৎ যারা লোপাট করে খাচ্ছে না, তারা খাচ্ছিলেন,
খাচ্ছেন এবং আগামীতেও খাবেন। আমি এখন যেটি দেখাচ্ছি এটি হচ্ছে রসুলপুর এই এলাকাটি হচ্ছে কীর্তনখোলার একেবারে মুখ্যম জায়গাটিতে। এটি অপেক্ষাকৃত গরিব যারা আছে তাদের দখলে চলে গেছে, কিন্তু ডাক সাইডে রয়েছে সব প্রভাবশালীরা। এইটুকু যদি চলে যায়, এর মাঝখান থেকে একটা খাল গেছে, দেখেন এই খালটা ঠিক ওপারে, অর্থাৎ কীর্তনখোলা নদীর পশ্চিম পারে আমরা যদি দেখি, ওপারে যতগুলো বিল্ডিং দেখেন এর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে বড় লোকদের দখলে। অর্থাৎ এমন সব মানে প্রভাবশালীরা এর সাথে জড়িত যে আসলে এদেরকে কোনো কিছু করা যায় না। বিআইডব্লিউটিএ তার যে সার্ভে, সেখানে বিআইডব্লিউটিএ 62 সালে জমি পেয়েছিল 60 একর। 86 সালে জেলা প্রশাসন থেকে তাদের একটা চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে ওনাদের জমি হলো 36 একর, অর্থাৎ 24 একর হাওয়া। এখন এই 24 একর কোথায় গেল সেটা না হয় পরে। 36 একর যে জমিটি আছে নদী পারে, এই জমিটি কোথায়, কোন বৌজায়, কোন দাগে, সেটি আজ পর্যন্ত বুঝিয়ে দেওয়া হয়নি। যার ফলে ততবারই অভিযান চলে, ততবারই সেখানে বিক্ষোভ হয়, ততবারই সবার এক একটা করে কাগজ আছে। জেলা পরিষদের কাগজ আছে, কারো জেলা প্রশাসনের কাগজ আছে। তো সবাই যার যার কাগজ নিয়ে হাজির হয় এবং একটি মব হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় বিধায় পরবর্তীতে বন্ধ করতে হয়। গত 10 বছরের পরিসংখ্যান যদি দেখি, 10 বছরে অন্তত 12 থেকে 14 বার আমরা দেখেছি, অর্থাৎ উচ্ছেদ অভিযান দেখেছি, কোনো ফলাফল হয়নি। উচ্ছেদের জন্য ওই মানে সাময়িক কিছুক্ষণ চুপচাপ থাকা হয়, আর এর 1 সপ্তাহের মধ্যে আবার সাবেক হুকুম বহাল। এই তো বললাম কীর্তনখোলার একাংশের ক্ষুদ্র একটি অংশের কথা বললাম। 14টি নদীর প্রত্যেকটি নদীতে এটাই চলছে। এতদিন তো চর দখল গেছে এবং তর দখল গেছে, অর্থাৎ দুপার দখল গেছে। এখন তো বালু কেটেও দখল চলছে, অর্থাৎ বালু কাটা যে প্রক্রিয়া সেটাও তো একটা দখল প্রক্রিয়া, সেটাও শুরু হয়েছে। দখল ছাড়া বরিশালে কোনো নদী নেই, এইটুকু একদম নির্দ্বিধায় চোখ বুজে বলে দেয়া যায়। এই হচ্ছে এখানকার নদী কেন্দ্রিক সর্বশেষ তথ্য। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যেই নদী দখল চলছে, মুরাদ আহমেদ জানাচ্ছিলেন বরিশাল থেকে। নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছে 5 দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে নানা ধর্মীয় আচার। এবছর খুলনায় 981টি মণ্ডপে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার। সকালে দেবী দুর্গার মঙ্গল অর্চনার মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠী। ভক্তরা দেবীর কৃপা লাভের আশায় ষষ্ঠীতে উপবাস থেকে মায়ের চরণে অঞ্জলি দেন। রাজশাহী ও সিলেটের বেশিরভাগ মণ্ডপেই প্রতিমা স্থাপন করা হয়েছে। বিকেলের মধ্যে বাকি মণ্ডপগুলোতেও প্রতিমা স্থাপন করা হবে বলে জানান সংশ্লিষ্টরা। এবছর চট্টগ্রাম মহানগরী ও জেলায় 2479টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সকালে পূজার আনুষ্ঠানিকতার পর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে দেবীর অধিবাস। প্রতিটি মণ্ডপে মোতায়েন আছে আনসার। এছাড়াও সার্বিক নিরাপত্তায় মাঠে থাকছে পুলিশ ও র্যাব। আগমনের মাধ্যমে এই সারা বিশ্বে অশুভ শক্তি বিনাশ হবে এবং শুভ শক্তি শান্তি প্রতিষ্ঠা হবে। সংসারের মঙ্গল, সমাজের মঙ্গল, যাতে সবাই সুখে শান্তিতে আমরা দেশে বসবাস করতে পারি। যত অরাজকতা আছে। পূজার আয়োজন নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। চট্টগ্রামে কতগুলো মণ্ডপে এবার পূজা হচ্ছে এবং আজকে কি কি ধর্মীয় আচার হলো সারাদিন ব্যাপী এবং এখন কি আনুষ্ঠানিকতা চলছে? দেখুন, আমরা আগেই বলেছি চট্টগ্রাম আসলে পুরো জেলায় 2202টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীতে 287টি মণ্ডপে যে দুর্গোৎসব সেটি অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন যে আসলে মহালয়ার পর থেকে চট্টগ্রামের প্রতিটি পুজো মণ্ডপে এক ধরনের আমেজ তৈরি হয়েছে এবং আজকে মহাষষ্ঠী আমরা দেখছি সকাল থেকে নানা রকমের পূজা অর্চনার মধ্য দিয়ে এখানে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সেটি চলছে এবং এখন সন্ধ্যা কিছুক্ষণ পরে সন্ধ্যা পূজা এবং আরতি সহ অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পাদন করা হবে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের উত্তর কাট্টলী কেন্দ্রীয় দুর্গাপুজো উদযাপন পরিষদ। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটু ব্যতিক্রমীভাবে এই পুজো মণ্ডপটিকে সাজানো হয়েছে। আপনি জানেন যে আসলে আমাদের এক সময়কার লোকজ অনুষঙ্গ ছিল পুতুল নাচ, যে পুতুল নাচ আসলে গত কয়েক দশকে সেটি বলা যেতে পারে যে এখন আসলে বিলুপ্ত হয়ে গেছে কিংবা বিলুপ্তির পথে। সেই পুতুল নাচের যে ইতিকথা সেটিকে আসলে তারা এই পুজো মণ্ডপের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন। আমরা দেখছি এখানে যে সমস্ত প্রতিমাগুলো রাখা হয়েছে সেগুলোর সঙ্গে দড়ি লাগানো আছে। আপনি জানেন যে আসলে পুতুল নাচের নাচ করা হতো, পুতুলের সঙ্গে সুতো বাঁধা, সেই সুতোর
ইশারাতেই আসলে পুতুলগুলো সমাজের নানা রকমের সুখ দুঃখ হাসি কান্নার চিত্র তুলে আনতো, সেই বিষয়টিকে এখানে আসলে তুলে আনার চেষ্টা করছে। এখানে যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে বাঙালির হাজার বছরের যে ইতিহাস তার অন্যতম অনুষঙ্গ হচ্ছে পুতুল নাচ। সেই পুতুল নাচ যেহেতু এখন বিলুপ্তির পথে, তারা চাইছেন যে এই শারদীয় দুর্গোৎসবের মাধ্যমে যদি সেটিকে কিছুটা যদি ফিরিয়ে আনা যায় তাহলে তাদের যে আয়োজন সেটি আসলে সার্থক হবে বলে তারা মনে করছেন। আপনি জানেন যে চট্টগ্রামের যে সমস্ত পূজা মণ্ডপগুলো রয়েছে সেই পুজো মণ্ডপগুলোকে সার্বজনীন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যত রকমের ব্যবস্থা নেওয়ার কথা সবকিছু তারা নিয়েছেন। আমরা দেখেছি পূজা উদযাপন পরিষদের যে সমস্ত নেতৃবৃন্দ রয়েছে তাদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর দফায় দফায় বৈঠক হয়েছে এবং সেই সমস্ত বৈঠক থেকে নানা নির্দেশনা দেওয়া হয়েছে এবং তার মধ্যে রয়েছে রাত 12টার মধ্যে পূজার সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করা, প্রতিটি কেন্দ্রে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা সহ নানা রকমের নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আমরা বেশ কয়েকটি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তারা বলছেন যে প্রশাসনের সঙ্গে তাদের যে কথা হয়েছে সেই কথা অনুযায়ী তারা তাদের যে প্রতিদিনকার যে পূজার কাজ সেটি তারা সারবেন। এবং আমরা দেখছি এখন পর্যন্ত বেশ শান্তিপূর্ণভাবেই যে পূজা সেটি চলছে। আমরা দেখছি বেলা যত গড়াচ্ছে ততই আসলে পূজা মণ্ডপগুলোতে লোকজনের ভিড় ক্রমশ বাড়ছে। এবং আজকে মহাষষ্ঠী, আগামীকালকে সপ্তমী, সকালে যে সকালবেলা যে পুজো রয়েছে সেই পুজোর মধ্য দিয়ে আগামীকালকে যে কর্মসূচি সেটি শুরু হবে। আচ্ছা, সবকিছু মিলিয়ে আমরা যেটা বলতে পারি সেটি হচ্ছে অন্যান্যবার আমরা চট্টগ্রাম শহরে পূজা মণ্ডপগুলোতে যেরকম উৎসব দেখেছি, এইবারও আসলে সেই উৎসবে আমরা দেখছি বেশ সেই উৎসব বেশ জোয়ার বইছে। এবং আমরা দেখছি এই যে পুজোকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরের যে সমস্ত বিপণী কেন্দ্রগুলো রয়েছে সেখানেও সনাতন ধর্মাবলম্বীর যারা ভাই বোন রয়েছেন তারা আসলে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এবং সবাই তার যে পছন্দের যে পোশাক সেটি কিনছেন। তবে সব সময়কার মতো তাদের যে অভিযোগ সেটি হচ্ছে অন্যান্য বাড়ছে এবার আসলে পোশাকের দাম বাড়তি। সেক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে যেহেতু তাদেরকে এক বছরে প্রতিটি পণ্যের দাম বেড়েছে সঙ্গত কারণে তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে এবং সেই একই কারণে বেশি দামে তাদের বিক্রি করা ছাড়া গত্যন্তর নাই। তবে তারা চেষ্টা করছেন যারা পূজার্থীরা আসেন তাদের কাঙ্ক্ষিত পণ্যটি যাতে একেবারে সহজ সুলভ মূল্যে তাদের কাছে পৌঁছে দিতে পারেন, তাহলেই তারাও নিজেদেরকে আসলে সার্থক মনে করছেন। তো সবকিছু মিলিয়ে আজকে ষষ্ঠী পুজো এবং এর মধ্যে দিয়ে আমরা দেখছি যত একটি করে দিন যাচ্ছে ততই পুজো মণ্ডপগুলো উৎসমুখর হয়ে উঠছে। জমকালো আয়োজনে পূজা চলছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন শারদীয় দুর্গোৎসব নিয়ে আমাদের সহকর্মী আহসান রিটন। এবার পূজার আয়োজন নিয়ে জানাতে আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, গাজীপুরের মণ্ডপগুলোতে পূজার আয়োজন কেমন চলছে, বিস্তারিত জানাবেন। দেখুন, গাজীপুরে জেলা এবং মহানগর মিলিয়ে 452টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি দেখাতে চাই যে এখানে পূজার যে মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপের কাজ পুরোপুরি শেষ। আজকে ষষ্ঠী পুজো হয়েছে এবং সকালে দেবী বোধন হয়েছে এবং ষষ্ঠী পুজোর মাধ্যমে কিন্তু আজকে যে পূজার আনুষ্ঠানিকতা সেটি হয়েছে। এবং এখানে যারা পূজারী আছেন তারা বলছেন যে দেবী দুর্গা হাতিতে চড়ে এসেছেন এবং বিজয় দশমীতে তিনি পালকিতে চড়ে বিদায় নেবেন, প্রস্থান করবেন মর্তলোকে। এবং এই যে পূজার যে আনুষ্ঠানিকতা এটি কিন্তু আজকে শুরু হয়েছে এবং আগামীকাল সপ্তমী, তারপরে অষ্টমী, এভাবে দশমীর মাধ্যমে কিন্তু এই পূজার সার্বজনীন যে দুর্গোৎসব সেটি শেষ হবে এবং প্রতিমা বিসর্জন হবে দশমীর দিন। আপনাকে বলে রাখি যে এই যে পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু স্থানীয় প্রশাসন ঢেলে সাজিয়েছে। আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এই মণ্ডপগুলোতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যে এখানে সার্বক্ষণিক আনসার সদস্য মোতায়েন থাকবে এবং এই যে প্রতিটি মণ্ডপে এখানে সিসিটিভির আওতায় আনা হয়েছে। এছাড়া পুলিশের টহল পুলিশ এখানে থাকবেন এবং এখানে যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিষয়গুলো তারা মনিটরিং করবেন যাতে কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। আপনাকে বলে রাখি এর মধ্যেই কিন্তু পূজার যে
এখানে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং সুষ্ঠু সুন্দরভাবে এখন পর্যন্ত পূজা অনুষ্ঠিত হচ্ছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা কিন্তু খবর পাইনি এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু এখানে এসেছেন এবং তারা বিএনপির পক্ষ থেকে মণ্ডপগুলোতে অনেকগুলো মণ্ডপই কিন্তু অনুদান দিয়েছেন এবং তারা এখানে পূজারী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং যাতে উৎসবমুখর পরিবেশে সার্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত হয় সেই ব্যাপারে স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ এবং স্থানীয় লোকজন সম্মিলিতভাবে কিন্তু উদ্যোগ নিয়েছেন এবং এখন পর্যন্ত শান্তিপূর্ণ সারা দেশের মতো গাজীপুরেও শারদীয় দুর্গোৎসব বেশ শান্তিপূর্ণভাবে এবং উৎসব আয়োজনের মধ্যে দিয়ে হচ্ছে। আমাদের গাজীপুর থেকে শারদীয় দুর্গোৎসব সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। ফলাফল জালিয়াতির অভিযোগ তদন্তে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে অভিযান পরিচালনা করছে দুদক। এ সময় এসএসসি পরীক্ষায় ১৯ পরীক্ষার্থীর ৩৪টি উত্তরপত্রে জালিয়াতিতে বোর্ডের প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারের সম্পৃক্ততা পায় সংস্থাটি। দুপুরে নগরীর মুরাদপুরে শিক্ষা বোর্ডে অভিযান চালিয়ে এ তথ্য জানায় দুদক। এ সময় অভিযান পরিচালনাকারী দুদক কর্মকর্তা সাইদ মোহাম্মদ ইমরান জানান, মূল খাতায় নম্বর ঠিক থাকলেও সিস্টেমে ইনপুট দেওয়ার সময় কারসাজি করে নম্বর বাড়িয়ে দেওয়া হয়, যা প্রোগ্রামার আব্দুল মালিক ও সহকারী প্রোগ্রামার আবুল হাসনাত মোহাম্মদ রাজুর সম্পৃক্ততায় হয়। এই পুরো কারসাজির সাথে একটি চক্র যুক্ত থাকতে পারে। এছাড়া আর্থিক লেনদেন থাকার বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। এদিকে জালিয়াতির ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। তবে এখনো প্রতিবেদন জমা দেয়নি ওই কমিটি। আমরা আসলে অনেক দিন ধরে এ ধরনের কথাবার্তা শুনছিলাম, আজকে এসে দেখলাম আর কি যে এখানে শিক্ষা বোর্ডে এ ধরনের নাম্বার টেম্পারিং হয়। তা আমাদের আজকে অভিযানে আমরা যে তথ্য পেয়েছি তার প্রেক্ষিতে আমরা কমিশন বরাবর আমাদের রিপোর্ট দিব। এরপর পরিপ্রেক্ষিতে কমিশন আমাদেরকে যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করি। চাঁদপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শনিবার ভুক্তভোগীর মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ জানায় রাতে অভিযুক্ত নাসিমা বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে ভুক্তভোগী শাহনাজ বেগম জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। শুক্রবার রাতে ফরিদগঞ্জের উপাধিক গ্রামে গৃহবধূ শাহনাজ বেগমের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় নাসিমা বেগমের বিরুদ্ধে। ঋণের ৪০,০০০ টাকা শোধ করতে না পারায় এ ঘটনা বলে দাবি ভুক্তভোগীর স্বজনদের। গাজীপুরের টঙ্গীতে রাসায়নিক কারখানায় আগুনে দগ্ধ খন্দকার জান্নাতুল নাইমের নিহতের ঘটনায় এলাকায় এখন শেরপুরে শোকের ছায়া। দায়িত্ব পালনে সহকর্মীদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করলেন এই অগ্নি নির্বাপক। তার মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা। নাইমকে বীরের মর্যাদা দেওয়ার দাবি স্বজনদের। শনিবার ঢাকায় প্রথম জানাজা শেষে রাতেই গ্রামের বাড়ি লাভা এলাকায় আনা হয় নাইমের মরদেহ। এরপর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে নাইমের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 2016 সালে ফায়ার সার্ভিসে যোগ দেন নাইম। মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। সবশেষ টঙ্গীতে ওয়্যার হাউস ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। সরকারের নিকট আমাদের আবেদন, তার এই অসহায় পরিবারের জন্য, সে একটা ছেলে রেখে গেছেন, তার বাবা মা স্ত্রী রেখে গেছেন, তাদের জন্য দেখভাল করেন। তার একটা বাচ্চা আছে, তার ভবিষ্যৎ এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্যার সেই ভালো জানে কি করবেন। আমাদের ডিপার্টমেন্ট থেকে 8 লক্ষ টাকা একটা অনুদান দেওয়া হয়। বিভাগীয় কল্যাণ তহবিল থেকে এসএসসি পর্যন্ত যদি ছেলেমেয়েরা পড়াশোনা করতে থাকে তাদেরকে দায়িত্বভার আমাদের ডিপার্টমেন্ট থেকে নেওয়া হয়। সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের উত্তর আকাশে এবারও উঁকি দিয়েছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। প্রতি বছরের অক্টোবর থেকে নভেম্বরে পঞ্চগড়ের বিভিন্ন জায়গা থেকে এটি স্পষ্ট দেখা যায়। তবে সবচেয়ে ভালো দেখা যায় তেঁতুলিয়া থেকে। আর এই দৃশ্য দেখতে সেখানে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রকৃতিপ্রেমী ও পর্যটকরা। নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রায় ২,০০০ অসহায় ও দরিদ্রের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সকালে ফতুল্লার পিটিআই ভবন এলাকায় আফিয়া জালাল ফাউন্ডেশন ও জান্নাহা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। 2 মেডিকেল ক্যাম্পে 16 জন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা প্রদান করেন। এ সময় সেবা নিতে আসা রোগীরা সুশৃঙ্খলভাবে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় এই উদ্যোগকে স্বাগত জানান। ফ্রি মেডিকেল টিমের চিফ কোঅর্ডিনেটর মোহাম্মদ আরাফাতুল্লাহ জিতু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি নির্দেশনায় এসব হতদরিদ্রের পাশে দাঁড়ানো।
এই কার্যক্রম পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে করা হবে বলে জানান। নানা কর্মসূচিতে বিভিন্ন জেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের চত্বরে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়। সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সকালে চাঁদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে আলোচনা সভায় অংশ নেন প্রশাসনিক কর্মকর্তা ও স্কুল কলেজের শিক্ষার্থীরা। নাটোরে বক্তারা দ্রুত স্বাধীন তথ্য কমিশন গঠন, জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ আইন সম্পর্কে সচেতন ও কার্যকর ব্যবহারে উদ্যোগ গ্রহণ সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।